একটা নির্বাচনী এলাকার ভবিষ্যৎ কিভাবে ঠিক হয়? শুধু কি ভোটের সংখ্যা দিয়ে, নাকি আসল উত্তরটা লুকিয়ে থাকে ওই এলাকার মাটির গভীরে, সেখানকার মানুষের দৈনন্দিন জীবনে? আজ আমরা নানুরের রাজনৈতিক অর্থনীতি নিয়ে একটা গভীর বিশ্লেষণ করব। এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ বা দলীয় পক্ষপাতিত্ব থাকবে না। আমরা শুধু ডেটা আর তথ্যের আয়নায় দেখার চেষ্টা করব একটা অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা ঠিক কী। বীরভূমের নানুর, এর পরিচয় শুধু লালমাটি নয়, এর পরিচয় অজয় আর বক্রেশ্বরের মতো নদীগুলো, যেগুলো একদিকে যেমন জীবন দেয়, আবার অন্যদিকে প্রতি বছর বন্যায় সব কেড়েও নেয়। এই মাটি আর জলের যে লড়াই, সেই লড়াইয়ের গল্পটাই আসলে এখানকার মানুষের জীবন আর তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে তৈরি করে দেয়। তো এই মাটি আর জলের গল্পটা যদি বুঝতে হয়, তাহলে সবার আগে আমাদের জানতে হবে এখানকার মানুষের পরিচয়টা কি, তাদের রোজকার জীবনযুদ্ধটা ঠিক কেমন। কারণ রাজনীতি তো আকাশ থেকে নামে না, তাই না? এর জন্ম হয় মানুষের জীবন জীবিকা আর সমাজের গঠন থেকেই। 2011 সালের জনগণনার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব নানুরের সামাজিক গঠনটা বেশ জটিল। এখানে প্রায় 64.7% হিন্দু আর 34.9% মুসলিম জনসংখ্যা। কিন্তু এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ সমীকরণ আছে। মোট জনসংখ্যার প্রায় 32.5%ই হলেন তপশিলি জাতি বা এসসি, আর প্রায় 4.8% তপশিলি উপজাতি বা এসটি। এই সংখ্যাগুলো কিন্তু শুধু পরিসংখ্যান নয়, এগুলোই নানুরের রাজনীতির ভেতরে নানা টানাপোড়েনের আসল চাবিকাঠি। কিন্তু এই পরিসংখ্যানের আড়ালে যে কঠিন বাস্তবতাটা আছে, সেটা আরও জরুরি। ভাবুন একবার, এখানকার মাত্র 39% গ্রামে পাকা রাস্তা আছে। শিল্পে পিছিয়ে থাকা এই অঞ্চলে তেমন কোনো বড় উদ্যোগ নেই। প্রতি বছর অজয় আর বক্রেশ্বরের বন্যায় হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়। আর যারা চাষবাস করেন তারা ধানের ন্যায্য দামটুকুও পান না। এর সরাসরি ফল কি? ব্যাপক গ্রামীণ বেকারত্ব। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু মানুষের মনে একটু একটু করে ক্ষোভ তৈরি করে। এই যে আর্থসামাজিক পরিস্থিতি, এর প্রভাব তো রাজনীতিতে পড়বেই। চলুন এবার আমরা দেখি এই মাটির কঠিন বাস্তবতা ভোটের বাক্সে ঠিক কিভাবে প্রতিফলিত হয়েছে। নানুরের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে যা ঘটেছে তাকে একটা রাজনৈতিক ভূমিকম্প ছাড়া আর কিছুই বলা যায় না। ভাবা যায় 2016 সালে যে সিপিএম 50%-এর বেশি ভোট পেয়েছিল, মাত্র 5 বছরের ব্যবধানে 2021-এ তাদের ভোট কমে দাঁড়ালো মাত্র 5.47%। আর এই যে বিশাল ভোট ব্যাংকটা সরে গেল, সেটা গেল কোথায়? দেখুন, বিজেপির ভোট 8.88% থেকে এক লাফে বেড়ে দাঁড়ালো 44.81%, মানে প্রায় 36%-এর একটা অবিশ্বাস্য উত্থান। তৃণমূলেরও ভোট বেড়েছে ঠিকই, কিন্তু আসল গল্পটা হলো বামেদের এই ভোট ব্যাংকের সম্পূর্ণ ধসে যাওয়া। এটাই নানুরের নতুন রাজনীতির মূল চালিকা শক্তি। এখনকার বিধায়কের পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটা মিশ্র ছবি দেখতে পাই। ওনার শক্তির জায়গা হলো ওনার নিজের এসসি পরিচয়, দলের শক্তিশালী নেটওয়ার্ক, আর অবশ্যই রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা। কিন্তু দুর্বলতার দিকগুলোও খুব স্পষ্ট। রাস্তা বা চাকরির মতো অপূর্ণ প্রতিশ্রুতি, আর রাজ্যের বড় বড় কেলেঙ্কারিগুলোর সঙ্গে দলের নাম জড়িয়ে যাওয়া। কিন্তু সাধারণ মানুষ ওনার কাজকে কিভাবে দেখছেন? এই ছবিটা সেই উত্তরটাই পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, কল্যাণমূলক প্রকল্প বিতরণের স্কোর মাঝারি, মানে কিছু সাহায্য মানুষের কাছে পৌঁছেছে। কিন্তু রাস্তাঘাট, সেচ ব্যবস্থার মতো পরিকাঠামো, আর তার থেকেও জরুরি মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে স্কোরটা খুবই কম। এখান থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়। শুধু কিছু তাৎক্ষণিক সুবিধা বা ভাতা দিয়ে সবসময় মানুষের মন জয় করা যায় না। তাদের আসলে দরকার দীর্ঘমেয়াদী উন্নয়ন আর বিশ্বাস। তাহলে প্রশ্নটা হল, মানুষের এই বিশ্বাসে ঘাটতির কারণটা কি? চলুন এবার আমরা সেই গভীরে যাই, যেখানে মানুষের ক্ষোভের আসল কারণগুলো লুকিয়ে আছে। আচ্ছা, নানুরের মানুষের মনে যে এত রাগ, এত ক্ষোভ, এর উৎসটা ঠিক কোথায়? এটা কি শুধু রাস্তাঘাট বা চাকরির অভাব, নাকি এর থেকেও গভীর কোনো কারণ আছে? একটা খুব বড় কারণ হল স্থানীয় স্তরে দুর্নীতি, বা যাকে চলতি কথায় কাটমানি সংস্কৃতি বলা হয়। যখন সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে বা একটা ছোট ব্যবসা চালাতেও মানুষকে পদে পদে ঘুষ দিতে হয়, তখন প্রশাসন আর সাধারণ নাগরিকের মধ্যে বিশ্বাসের সম্পর্কটাই ভেঙে চুরমার হয়ে যায়। এই ক্ষয়টা ধীরে ধীরে একটা প্রতিষ্ঠান বিরোধিতার জন্ম দেয়। আর একটা গভীর ক্ষত হল শিক্ষক নিয়োগ দুর্নীতি। ব্যাপারটা শুধু 25,000 চাকরি বাতিল হয়ে যাওয়া নয়, এর প্রভাব অনেক গভীর।
এটা আসলে শিক্ষিত তরুণ প্রজন্মের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। যে বাবা মা হয়তো নিজেদের সর্বস্ব দিয়ে ছেলেমেয়েকে পড়িয়েছেন, তাদের মনে হয় তাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটা একটা সাংঘাতিক আবেগের বিষয়, আর এখানেই আমাদের সংবিধানের একটা মূল নীতির কথা মনে রাখা দরকার। প্রত্যেক নাগরিকের একটা মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার আছে। যখন দুর্নীতি বা অব্যবস্থার কারণে সেই মর্যাদা ক্ষুণ্ণ হয়, তখন জনমত তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। আর সেই জনমত প্রকাশ করার সময় আমাদের সবারই দায়িত্বশীল হওয়া উচিত। মানুষের অভিযোগগুলোকে যদি আমরা একটা হিট ম্যাপে সাজাই, তাহলে ৩টে বিষয় সবার উপরে উঠে আসে। ১ নম্বর, রাস্তা। বিশেষ করে বোলপুর যাওয়ার NH-34 আর গ্রামের ভেতরের রাস্তাগুলোর ভয়ঙ্কর দশা। ২ নম্বর, বন্যা ত্রাণ। প্রতি বছর বন্যা আসে আর প্রতি বছরই ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। আর ৩ নম্বর, কৃষি। ফসলের কম দাম থেকে শুরু করে সার আর বীজের অভাব। এই ৩টে সমস্যাই সরাসরি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। বেশ, সমস্যাগুলো তো খুব স্পষ্ট, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না। প্রশ্ন হলো, এর থেকে বেরোনোর পথ কী? ডেটা ভিত্তিক বিশ্লেষণ ব্যবহার করে কি একটা সত্যিকারের সুশাসনের নীলনকশা তৈরি করা সম্ভব? এ কৌশলটার একটা নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। এর ৪টে মুখ আছে, যা ভোটারদের বিভিন্ন উদ্বেগ আর আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথম মুখ শিব বা আক্রমণের কৌশল, যা বর্তমান সরকারের দুর্নীতি আর ব্যর্থতার দিকগুলো তুলে ধরে। দ্বিতীয় মুখ বিষ্ণু বা স্থিতিশীলতার প্রতিশ্রুতি, যা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলে। তৃতীয় মুখ ব্রহ্মা বা উদ্ভাবন, যা নতুন উন্নয়ন আর যুবকদের জন্য নতুন সুযোগ তৈরির স্বপ্ন দেখায়। আর চতুর্থ মুখ দুর্গা বা সুরক্ষা, যা নারী ও সম্প্রদায়ের সুরক্ষার উপর জোর দেয়। এই ধরনের কৌশলগত প্রচারের ক্ষেত্রে আজকাল একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল মাধ্যম তো ব্যবহার করতেই হয়, কিন্তু ভারতের নতুন ডিপিডিপি আইন অনুযায়ী কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য ব্যবহার করার আগে তার অনুমতি নেওয়া এখন বাধ্যতামূলক। অর্থাৎ প্রচারের অধিকার আর মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখাটা খুব জরুরি। একটা সফল কৌশল শুধু বড় বড় কথা বলে না, বরং প্রত্যেকটা সম্প্রদায়ের নির্দিষ্ট সমস্যার কথা বলে। যেমন ধরুন, মাহিষু সম্প্রদায়ের ব্যবসায়ীদের জন্য বাজার পরিকাঠামোর প্রতিশ্রুতি, সাঁওতাল সম্প্রদায়ের জন্য জমির অধিকারের কথা, বা বাউরি বাগদি সম্প্রদায়ের জন্য স্কলারশিপের আশ্বাস। একইভাবে মহিলাদের জন্য সুরক্ষা, যুবকদের জন্য চাকরি, এমনকি যারা বিদেশে কাজ করেন তাদের পরিবারের সুরক্ষার কথাও ভাবতে হবে। একেই বলে মাইক্রো লেভেল আউটরিচ, একদম গ্রাসরুটস লেভেলে কাজ করা। এই মাইক্রো লেভেল কাজের ভিত্তি হল কিছু বড় এবং নির্দিষ্ট প্রতিশ্রুতি, যেমন পরিকাঠামো। ১৫০ কোটি টাকা খরচ করে ২ বছরের মধ্যে NH-34 চড়া করার একটা সুস্পষ্ট পরিকল্পনা। এর ফল কি হবে? শুধু যে যাতায়াতের সময় কমবে তাই নয়, এলাকার ব্যবসা বাণিজ্য আর কৃষি পণ্যের বাজারজাতকরণে একটা নতুন গতি আসবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, জীবিকা। ৫০ কোটি টাকা ব্যয়ে একটা অ্যাগ্রো ফুড পার্ক তৈরি করা। এর লক্ষ্য প্রায় ৫০০টা সরাসরি চাকরির সুযোগ তৈরি করা আর স্থানীয় কৃষকদের আয় বাড়ানো। যখন ফসল প্রসেসিং আর কোল্ড স্টোরেজের ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি হয়, তখন কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের অনেক ভালো দাম পান। আর তৃতীয় এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, নিরাপত্তা, বিশেষ করে বন্যা থেকে সুরক্ষা। ৩০ কোটি টাকা খরচ করে অজয় ও বক্রেশ্বর নদীর বাঁধ মজবুত করার পরিকল্পনা। এর ফলে প্রায় ১০,০০০ একর কৃষিজমি প্রতি বছরের বন্যার ধ্বংসলীলা থেকে রক্ষা পাবে। একজন কৃষকের জন্য এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে বলুন? কৌশল আর প্রতিশ্রুতির কথা তো অনেক হলো, কিন্তু এই সব কিছুর পেছনে আসল দর্শনটা কি? লক্ষ্যটা ঠিক কি? আসল লক্ষ্যটা হল নানুরের পরিচয়টাই বদলে দেওয়া। নানুরকে শুধু অভিযোগ আর বঞ্চনার একটা অঞ্চল হিসেবে না দেখে একটা সুশাসন চালিত বিকাশের মডেল হিসাবে গড়ে তোলা। এমন একটা জায়গা যেখানে মানুষের ক্ষোভ নয়, তাদের আকাঙ্ক্ষা রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। তাহলে শেষ প্রশ্ন এটাই, ডেটাভিত্তিক সুশাসন আর মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে তৈরি করা একটা নীল নকশা কি পারবে নানুরের মানুষের বহুদিনের ডাকে সাড়া দিতে? এই মাটির ভাগ্য কি সত্যি বদলাবে? উত্তরটা ভবিষ্যতের হাতে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে নিজের নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সঙ্গে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে। কারণ আসল লক্ষ্য রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।